তারপরে রয়েছে পৃথ্বীরাজ, লস্কর রয়েছে, ইসমি, সায়ন রয়েছে, যারা রয়েছে, বিধান রয়েছে, গপু রয়েছে, আহ কেএস রয়েছে, ক্রিকেট ওকে রয়েছে, তারপরে সুদীপ রয় রয়েছে, জীবনের শেষ এক্সাম স্যার, হ্যাঁ সুদীপ রয়। তো আমি অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি, চলো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রে, বিশেষ করে কালকে এক্সামের ক্ষেত্রে তোমাদের ব্রড কোশ্চেনের কোন চিত্রগুলো তোমাদের অঙ্কন করতে হবে একবার দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের চিত্র অঙ্কন কিন্তু মাস্ট করতে হবে, এটা উল্লেখ করে দেবে কিন্তু পরীক্ষার সময় এই কোশ্চেনটিতে। ঠিক আছে? তো দেখো কোশ্চেনটি হলো সামুদ্রিক ভৃগু তরঙ্গ কর্তৃক মঞ্চ, তারপরে খিলান ও ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় তার উপযুক্ত চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। প্রবাল প্রাচীর কিভাবে গড়ে ওঠে সেটাও তোমাদের উল্লেখ করতে হবে। চলো আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি, একই কোশ্চেন। কিন্তু কোশ্চেনটি যদি অন্য মেরু মানে আমরা পড়াশোনা করেছি এতদিন উত্তর মেরু, যদি দক্ষিণ মেরু করে দেয় সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সম্পূর্ণ কিন্তু কোশ্চেনটি আলাদা। ঠিক আছে? তো আশা করি এই কোশ্চেনটি তোমরা পেতে চলছো। আর কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় কিছু করার নেই। কোনো মানে পশ্চিমবঙ্গের কোনো লেখকের, কোনো রাইটারের কিন্তু কিছু করার থাকবে না। ঠিক আছে? তো আমি দেখে নিচ্ছি, দেখো সমুদ্রের তরঙ্গের প্রথমে রয়েছে ভৃগু। তোমরা লিখবে ভৃগু কাকে বলে, ভৃগুর বৈশিষ্ট্য লিখবে, ভৃগুর ২-১ টা উদাহরণ লিখবে এবং চিত্র লিখবে। চিত্র অঙ্কন করবে। দেখো ভৃগুর চিত্র কিন্তু একদম সিম্পল। দেখো এই যে ভৃগুর চিত্র কিন্তু একদম সিম্পল। দেখে নাও। এই যে ভৃগু দেখতে পাচ্ছ তো? এই চিত্র একদম সিম্পল কিন্তু চিত্র। ঠিক আছে? তো দেখে নাও, এটা হলো কিন্তু ভৃগুর চিত্র। বোঝা গেল? তোমরা এরকম যদি শেড দিয়ে দাও, সেই শেডও তোমরা কিন্তু দিতে পারবে। তার মানে এটা হলো কিন্তু ভৃগু। ওকে? হলো, এটা কিন্তু তোমরা এখানে লিখবে ভৃগু। মানে নিচে লিখবে চিত্র, চিত্র, চিত্র লিখবে ভৃগু। ওকে? তার মানে ভৃগু কমপ্লিট। অত কিছু করার নেই। অত সময় তোমাদের নেই। তোমরা শর্ট করে এঁকে দেবে। ওই একটা মানে অঙ্কন করার জন্য তোমরা অনেক সময় টাইম ওয়েস্ট করবে, সেটা করবে না। তরঙ্গ কর্তৃক মঞ্চ। দেখো তরঙ্গ কর্তৃক মঞ্চ, দেখো সেইম, সেইম আগে যেটা করলাম ভৃগু, অনেকটা ভৃগুর মতোই। দেখে নাও, অনেকটা কিন্তু ভৃগুর মতোই। অনেকটা কিন্তু দেখো ভৃগুর মতোই। তো কিরকম? দেখো এই যে ভৃগু ক্ষয় পেতে মানে সামুদ্রিক ভৃগু ক্ষয় পেতে যখন আরো পশ্চাৎ দিকে সরে যায়, তখন নুড়ি, পলি, বালি, কাঁকর জমা হয় সামনের দিকে এবং স্থলভাগের দিকে মানে পশ্চাৎ দিকে সরে যেতে থাকে। পশ্চাৎ দিকে সরে যেতে থাকে। এর ফলে সামনের দিকে মঞ্চের মতো এক ধরনের ভূভাগ তৈরি করে। একে কিন্তু বলা হয় ভৃগু। মানে তরঙ্গ কর্তৃক মঞ্চ। একে বলা হয় তরঙ্গ কর্তৃক মঞ্চ। ঠিক আছে? সামনের দিকে দেখো মঞ্চের মতো ভূভাগ তো রয়েছে। আর এটা সমুদ্র, সমুদ্রের জলভাগ। ঠিক আছে? তার মানে তোমরা কিন্তু শেড দিতে পারো। যদি তোমাদের শেড দেওয়ার ইচ্ছে হয়, পেন্সিল দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যা করবে কিন্তু পেন্সিল দিয়ে। যা করবে পেন্সিল দিয়ে। তাহলে তরঙ্গ কর্তৃক মঞ্চ তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি তোমাদের করব, দেখো রয়েছে খিলান। খিলান কি? দেখো খিলান কি, আমি একবার একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি। এই চিত্র তো তোমরা যদি আঁকতে পারো, তাহলে আশা করি তোমরা কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করতে পারবে। আমার চিত্র তোমরা একবার ফলো করবে। কোনো এই ধরনের চিত্রে কোনো তোমাদের কোনো টেনশন করার কিন্তু কোনো দরকার নেই। দেখো, কোনো টেনশন করার কিন্তু দরকার নেই এই ধরনের চিত্রে। দেখেছো কি করলাম? কোনো কঠিন কাজ নয় কিন্তু। এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাদের কোনো কঠিন কাজ নয়। ঠিক আছে? এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাদের কোনো কঠিন কাজ নয়। তো এটি হলো কিন্তু তোমাদের রয়েছে, দেখো এটি রয়েছে কিন্তু গুহা। ঠিক আছে? এটি রয়েছে কিন্তু গুহা। আর দেখে নাও, এটি রয়েছে কিন্তু তোমাদের খিলান। মানে হ্যাঁ, খিলান। এটি রয়েছে কিন্তু খিলান। ওকে? এটি রয়েছে কিন্তু তোমাদের খিলান। আর এখানে তোমরা জলভাগটা দিয়ে দাও। এটা সমুদ্রের তোমরা জলভাগ দিয়ে নিলে। ঠিক আছে? তো দেখো, এটা হলো এটা হলো গুহা। সরি, এটা হলো গুহা। এটা কিন্তু রয়েছে তোমাদের খিলান। খিলান। ঠিক আছে? আর এটা কিন্তু স্ট্যাম্প, স্ট্যাক। এটা স্ট্যাক, এটা স্ট্যাম্প।
ময় পয় স্টার্ট, ঠিক আছে? তো বোঝা গেল খিলান, স্টার্ট, স্টাম্প। ঠিক আছে? এই গুহা আরো ক্ষয় পেয়ে, পেয়ে দুদিক থেকে দুটো গুহা যখন একসঙ্গে মিলিত হয়, তখন তৈরি হয় কিন্তু দুটি গুহা যখন একসঙ্গে মিলিত হয় তখন তৈরি হয় কিন্তু খিলান। খিলানে কিন্তু এক সাইড থেকে তাকালে তুমি অন্য সাইডে দেখতে পারবে। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো ব্লো আউট, ব্লো হোল। দেখো ব্লো হোল আমি একবারে তোমাদের ব্লো হোল দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি যেইভাবে আঁকছি তোমরা সেইভাবে ফলো করবে। কোন টেনশনের কোন কারণ নেই, দেখে নাও। কোন টেনশন করবে না। ঠিক আছে? অঙ্কন করতে গিয়ে। দেখে নাও। আগে চিত্র দেখো তারপরে বলবো। এটা কিন্তু রয়েছে গুহা। এটা কিন্তু ধরো গুহা, এটা কিন্তু সমুদ্র। ঠিক আছে? তো দেখো এটা কিন্তু গুহা, এটা বোঝা গেল? আর এটা কিন্তু রয়েছে দেখো ব্লো হোল। এই যে গুহা ক্ষয় পেয়ে, পেয়ে যখন আরো ভূ অভ্যন্তরের দিকে চলে যায়, ঠিক আছে? স্থলভাগের দিকে চলে আসে তখন গুহার ছাদ, এই গুহার ছাদ কিন্তু একসময় ফুটো হয়ে জলগুলো ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে। এটাই হলো কিন্তু ব্লো হোল। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের আরেকটা চিত্র অঙ্কন করতে পারো। তোমাদের রয়েছে জিও। ঠিক আছে? জিও। আমি বলে দিচ্ছি জিও। জিও রয়েছে দেখো, জিও কিন্তু সেইম। আমি দেখে দিচ্ছি, এই যে দেখে নাও। এই যে একই রকম কিন্তু চিত্র। একই রকম চিত্র কিন্তু অঙ্কন করবে আমি যেইভাবে করলাম। দেখে নাও। এটা কিন্তু জিও। ওকে। তো জিও কি হবে? এটা কিন্তু জিও, ঠিক আছে? এটা কিন্তু সমুদ্র। ওকে, হয়ে গেল তোমাদের জিও অঙ্কন। হয়ে গেল কিন্তু এটা জিও। ঠিক আছে? অর্থাৎ ফ্রিয়া এই ব্লু হোলের ছাদ যখন ধসে যায়, ধসে গিয়ে যে গভীর সংকীর্ণ যে খাদ তৈরি করে, তখন তাকে কিন্তু বলা হয় জিও। দেখেছো? এটা কিন্তু জিও। এই জিও। এখানে কিন্তু রয়েছিল ব্লু হোল। এই ব্লু হোলের ছাদ কিন্তু ধসে যায়। ধসে গিয়ে যে গভীর সংকীর্ণ যে খাড়ি তৈরি করে, তখন তাকে বলা হয় কি? জিও। এরপর রয়েছে দেখো তোমাদের রিয়া উপকূল এবং ফিয়র্ড উপকূলের ৪ টি পার্থক্য। রিয়া উপকূল, দেখো রিয়া, এই যে রিয়ার চিত্র এরকম। আমি এখানে তোমাদের অঙ্কন করে দিচ্ছি রিয়া। দেখো রিয়ার চিত্র আমি কিন্তু অঙ্কন করে দিচ্ছি, দেখে নাও। এগুলো কিন্তু রিয়ার চিত্র, ঠিক আছে? রিয়া, আর তোমরা জানো রিয়া উপকূলের আকৃতি কিন্তু ফানেলের মতো। এই দেখো, রিয়ার উপকূলের চিত্র কিন্তু ফানেলের মতো। দেখেছো? রিয়ার উপকূলের আকৃতি কিন্তু ফানেলের মতো। নদীর উপত্যকা নিমজ্জনের ফলে কিন্তু রিয়া উপকূল তৈরি হয়। ঠিক আছে? রিয়ার উপকূলের আকৃতি কিন্তু অনেকটা ফানেলের মতন। ওকে, এটা হলো রিয়া উপকূল। তোমরা এই চিত্র দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের ফিয়র্ড। দেখো ফিয়র্ড কি? ফিয়র্ড আমরা জানি নাতিশীতোষ্ণ অঞ্চলে বা মেরু অঞ্চলে হিমবাহের অবকর্ষের ফলে কিন্তু ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়। ফিয়র্ড। দেখে নাও ইউ আকৃতির উপত্যকা, দেখে নাও আমি কিভাবে অঙ্কন করছি একদম ইজিলি। দেখে নাও। দেখেছো? এটি কিন্তু তোমাদের হয়েছে কি বলতো? আ ফিয়র্ড উপকূল। হলো? এটা কিন্তু ফিয়র্ড উপকূল। ক্লিয়ার? আর কিছু করার তোমাদের কিন্তু কোনো দরকার নেই। আর কিছু করার তোমাদের দরকার নেই। এটা হলো আ ফিয়র্ড উপকূল। এরপরে রয়েছে দেখো তোমাদের সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য। সম্মুখ তটভূমি দেখো, একটা চিত্রের মধ্যে আমি তোমাদের কভার করে দিচ্ছি। একটা চিত্রের মধ্যে। শুভজিৎ দাস বলছে, "স্যার থ্যাংক ইউ স্যার, পলিটিক্যাল সায়েন্স খুব ভালো হয়েছে।" ওকে শুভজিৎ দাস, ধন্যবাদ। একটা কোয়েশ্চেন একটু মিস্টেক করে ফেলেছে, লাস্ট কোয়েশ্চেনটি।
লাস্ট কোশ্চেনটা একটু মিস্টেক করে ফেলেছি। চলো দেখে নিচ্ছি আমরা সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি। দেখো আমি একদম ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও সমুদ্র জলের, এটা কিন্তু সমুদ্র, দেখো এই সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ সমুদ্র। তো দেখো এই সমুদ্রের জলের নিম্নসীমা থেকে, আমি বলে দিচ্ছি সমুদ্রের জলের নিম্নসীমা থেকে, ধরো এটা সমুদ্রের জলের ঊর্ধ্বসীমা, এটি সমুদ্র জলের নিম্নসীমা। তার মানে এটা সমুদ্র জলের নিম্নসীমা, নিম্নসীমা, এটা সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা। ঠিক আছে, ঊর্ধ্বসীমা। তো সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় কিন্তু সম্মুখ তটভূমি। ঠিক আছে, এটা কিন্তু সম্মুখ তটভূমি, সম্মুখ তটভূমি, বোঝা গেল? সম্মুখ তটভূমি। তার মানে কি বললাম, সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় কিন্তু আর সম্মুখ তটভূমি। আর পশ্চাৎ তটভূমি কাকে বলে? দেখো সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে, এটা কিন্তু ঊর্ধ্ব, এই ঊর্ধ্ব সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে একদম উপকূল বা পাড় পর্যন্ত, উপকূল বা পাড় বা ভৃগু পর্যন্ত, উপকূল বা পাড় বা ভৃগু পর্যন্ত যেই অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটাকে বলা হয় কিন্তু পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি, দেখে নাও, পশ্চাৎ তটভূমি বা তটভূমি যা বলো। ঠিক আছে, তার মানে বোঝা গেল পশ্চাৎ তটভূমি কাকে বলে? সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে সমুদ্র জলের ভৃগু বা পাড় পর্যন্ত বা একদম উপকূল পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। তোমরা এরকম এঁকে দিয়ে তোমরা যদি শেড দিতে চাও, কাঠ পেন্সিল দিয়ে তোমরা কিন্তু শেড দিয়ে দেবে। ঠিক আছে, কাঠ পেন্সিল দিয়ে তোমরা কিন্তু শেড দিয়ে দেবে। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের ক্ষয়চক্র থেকে আমি কিছু দিচ্ছি না, জলনির্গম প্রণালীর পুনর্জীবন লাভ। এই কোশ্চেনটি এবারের ক্ষেত্রে তোমরা জানো ভিভিআই পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি। দেখো পুনর্জীবন লাভের ফলে আমি প্রথমেই বলবো নদী মঞ্চ। প্রথমেই আমি বলবো নদী মঞ্চ। এই নদী মঞ্চের ক্ষেত্রে চিত্র কিরকম হবে দেখে নাও, দেখে নাও। এটা এটা হলো কিন্তু একদম তোমরা ইজিলি করে দেবে, একদম ইজিলি। দেখো এটা কিন্তু নদী, এটা কিন্তু নদী। তার মানে নদীর নদীর উপকূলবর্তী অঞ্চলে বা নদীর দুই পাড়ে বা দুই তীরবর্তী অঞ্চলে ধাপের মতো এক ধরনের, দেখো নুড়ি পলি বালি কাকড় জমা হয় কিংবা ক্ষয় পেয়ে ধাপের মতো এক ধরনের ভূভাগ তৈরি করে, এটি কিন্তু নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ নদী মঞ্চ। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের নিক পয়েন্ট বা নিক বিন্দু। নিক পয়েন্ট বা নিক বিন্দু তোমরা অনেকে আছো, মনে হচ্ছে কঠিন, কিন্তু কোনো কঠিন নয়, দেখে নাও, কোনো কঠিন নয়। আমি এঁকে দিচ্ছি, কোনো টেনশন করতে হবে না, দেখে নাও। নিক বিন্দু বা নিক পয়েন্ট। ঠিক আছে, আমি এঁকে দিচ্ছি, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, দেখে নাও। নিক বিন্দু, বোঝা গেল? তার মানে দেখো এটা কিন্তু নিক বিন্দু বা নিক পয়েন্ট। ঠিক আছে, এটা নিক বিন্দু বা নিক পয়েন্ট, বোঝা গেল? এরকম এটা কিন্তু নদী, এটা কিন্তু নদী, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নদী। তার মানে নিক বিন্দু বা নিক পয়েন্ট এটা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের উপত্যকার মধ্যে উপত্যকা। দেখো উপত্যকার মধ্যে উপত্যকা যদি তোমরা করতে চাও তাহলে তোমরা আগের চিত্র মতো আঁকো, আগের চিত্র মতো তোমরা অঙ্কন করো। উপত্যকার মধ্যে উপত্যকা, দেখো উপত্যকার মধ্যে উপত্যকা, বোঝা গেল? এটা হলো উপত্যকার মধ্যে উপত্যকা, এটা কিন্তু চিত্র তোমরা এঁকে দিলে। ঠিক আছে, ওটা কিন্তু নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ, তিনটি চিত্র কিন্তু তোমরা এঁকে দেবে, ইজিলি কিন্তু হয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের মৃত্তিকা থেকে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। পার্থক্যের মধ্যে আমি তোমরা অবশ্যই চিত্র দিতে পারো, চিত্র দিলে এক্সামিনার একটু মানে একটু ভালো মনে করবে, ফিদা হয়ে যাবে। তো তার সেই ফিদা হওয়ার জন্য, তার ভালো লাগার জন্য তোমাদের কি করতে হবে, ইলুভিয়েশনের মধ্যে একটি চিত্র এঁকে দেবে লাস্টের দিকে। তোমাদের পার্থক্য যখন শেষ হয়ে যাবে লাস্টে কিন্তু তোমরা চিত্র দেবে, দেখে নাও চিত্র কি হবে। চিত্র তোমরা এটা জানো যদিও,
ইজিলি তোমরা কিন্তু চিত্র অঙ্কন করে দিতে পারো। এটি মৃত্তিকার দেখো এ স্তর রয়েছে, এটি এ স্তর, এটি মৃত্তিকার বি স্তর। আর তোমরা জানো বি স্তরকে সঞ্চিত ভান্ডারও বলা হয়। ঠিক আছে? এটাকে বলবে তোমরা এ দেখো ইলুভিয়েশন, এটা হলো এনুভিয়েশন। এনুভিয়েশন আর বি স্তর হলো কি বলতো? ইলুভিয়েশন। বি স্তর হলো ইলুভিয়েশন। ইলুভিয়েশন। ওকে, তোমরা এরকম চিত্র একটা এঁকে দিলে, এক্সামিনার বুঝে গেল যে তুমি বুঝতে পেরেছো। এলুভিয়াল মানে স্তর গঠন করে, ইলুভিয়াল মানে বি স্তর গঠন করে। তো এলুভিয়াল কিন্তু দেখো, এই এলুভিয়াল কিন্তু বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ইলুভিয়াল কিন্তু এলুভিয়ালের প্রকৃতির উপর নির্ভরশীল। ওকে, আর দেখো আহ এলুভিয়ালকে কিন্তু এলুভিয়াল, এই যে এলুভিয়াল কিন্তু খনিজের অভাব দেখা যায়, আর ইলুভিয়াতে কিন্তু খনিজের সঞ্চয় দেখা যায়। ওকে, এরপরে রয়েছে মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। তোমরা মৃত্তিকার সয়েল প্রোফাইলের ক্ষেত্রে তোমরা মৃত্তিকার যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো অঙ্কন করে দিলে। মৃত্তিকার এ, বি, সি এবং ডি। ঠিক আছে? এই 4টি স্তর তোমরা বিভক্ত করে দিলে। এর প্রত্যেকটি স্তরকে বলা হয় মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। ইংলিশে বলা হয় সয়েল প্রোফাইল। প্রোফাইল। বোঝা গেল? এরপরে চলো রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তার কারণ দেখো উপযুক্ত চিত্র সহকারে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। আহ উপযুক্ত চিত্র সহকারে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদটির চিত্র সহ বর্ণনা করো। দেখো প্রথম অবস্থায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের প্রথম অবস্থায় থাকে এই। দেখো এখানে একটা দাগ টানলে, একটা দাগ টানলে, তারপরে এখানে একটা দাগ এদিকে আরো চিহ্ন দিলে, এটা শীতল বায়ু। আর এটা রয়েছে উষ্ণ বায়ু। তোমার ডান দিক উষ্ণ বায়ু, তোমার বাঁ দিকে গেছে শীতল বায়ু। ঠিক আছে? তো মাঝখানে একটা কিন্তু সীমা রেখা রয়েছে অদৃশ্য। ঠিক আছে? করে দিলে। সেকেন্ড করবে কি? সেকেন্ড কিন্তু দেখো রয়েছে এই সরি, শীতল সীমান্ত একটু বাঁকিয়ে দিলে, একটু বাঁক করে দিলে, বাঁকিয়ে দিলে। ঠিক আছে? বক্রভাবে দিলে, বক্রভাবে দেওয়ার পর আর এই যে তোমার এই সীমান্ত দেখতে পাচ্ছ, এই যে সীমান্ত, এটাও কিন্তু তুমি কি করলে একটু বক্র করে দিলে। উষ্ণ সীমান্তও কিন্তু একটু বক্র করে দিলে। বক্র করে মানে কি? শীতল সীমান্ত উষ্ণ সীমান্তের পশ্চাতে আঘাত করে, আর উষ্ণ সীমান্ত কি করে? শীতল সীমান্তের পশ্চাতে আঘাত করে। এর ফলে একটি বক্রতা তৈরি হয়। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ এরকম তোমরা দেখে নাও, পারলে কিন্তু তোমরা এই চিত্রটির ক্ষেত্রে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট তোমরা দিয়ে নিতে পারো। ওকে, কমনের দেখো কমনের কিন্তু আজকে একটা ভিডিও দিয়েছি। তোমরা সেই ভিডিও কিন্তু অবশ্যই দেখে আসবে। তবে এই লাইভ স্ট্রিম শেষে তোমাদের ওই ভিডিওর লিংক কিন্তু এই ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। এই ভিডিও, যে ভিডিও এখন চলছে লাইভ, এর ডেসক্রিপশন লিংকে তোমাদের দিয়ে দেবো। চলো, এরপরে দেখো তোমাদের রয়েছে চতুর্থ এবং পঞ্চম। এই পঞ্চম পর্যায়ে কিন্তু অক্লুশন সীমান্ত তৈরি হয় বা অক্লুডেড তৈরি হয়। ঠিক আছে? এই পঞ্চম পর্যায়। এরপরে রয়েছে দেখো ষষ্ঠ পর্যায়। একদম ধীর গতি এবং নিস্তেজ হয়ে যায় ষষ্ঠ পর্যায়ে। আইটিসিজেড তোমরা জানো, ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস। দেখো আইটিসিজেড তোমরা যদি কেউ আঁকতে চাও, এটা 0 ডিগ্রি করে দাও। ঠিক আছে? আর এটা এরকম করে দাও। দেখো এটা কিন্তু রয়েছে তোমাদের আইটিসিজেড। আইটিসিজেড এটা আইটিসিজেড, ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস এটা। ঠিক আছে? ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস। বুঝা গেল? চিত্র রেখে দেবে বা শান্ত মণ্ডল, ওই চিত্র রেখে দিলে তোমাদের বেটার হবে। এরপরে ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য। দেখো ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্যের ক্ষেত্রে আমি বলবো ঘূর্ণবাদের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন হয়। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হচ্ছে? আবর্তন হচ্ছে। দেখো উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন কিন্তু হচ্ছে। দেখে নাও। ঠিক আছে? এটা কিন্তু ঘূর্ণবাদের ক্ষেত্রে বলছি, উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে কিন্তু দেখো, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কিন্তু ঘড়ির কাঁটার দিকে কিন্তু এই ঘূর্ণবাদ কিন্তু আবর্তিত হয়। ঠিক আছে? তার মানে বোঝা গেল ঘড়ির কাঁটার দিকে। ওকে, এটা হলো কিন্তু ঘূর্ণবাদের ক্ষেত্রে। আর প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত, একদম বিপরীত। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে কিন্তু আবর্তন করে। ঠিক আছে? উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। আর দক্ষিণ গোলার্ধে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক এর বিপরীত অবস্থা।
ঠিক আছে? তার মানে বিপরীত দিকে আবর্তন করে। এই প্রতীপ ঘূর্ণবাদ, এই প্রতীপ ঘূর্ণবাদ। ঠিক আছে? কাঁটার দিকে আর আমি কি বললাম? ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আবর্তন করে। এই চিত্র তোমরা দিয়ে দিলে। এরপরে রয়েছে কথা তোমাদের লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য যখন তোমাদের আলোচনা করতে বলবে, তখন তোমরা কিন্তু অবশ্যই চিত্র দেবে। চিত্র ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। ভূগোল মানেই কিন্তু তোমাদের চিত্র। এই চিত্র না দিলে কিন্তু তোমাদের নাম্বার অনেকটা কিন্তু ক্যারি করতে পারবে না, মানে ক্যারি করবে না। তাই তোমাদের আমি বলব, যারা এই ভূগোল সাবজেক্ট আছে তারা কিন্তু অবশ্যই চিত্র দেবে। আর চিত্রের জন্য তোমরা বেশি সময় কাটাবে না। দেখো আমি এই যে চিত্রটা অঙ্কন করছি, এই যে চিত্র। এই যে চিত্র আমি অঙ্কন করছি কত সময় লাগবে আমার? আমার কিন্তু বেশি সময় কিন্তু এখানে লাগছে না। দেখো, এটা রয়েছে দেখো ঠে আ সা ঠেসমূল। এটা রয়েছে কিন্তু ঠেসমূল। দেখো আমি ঠেসমূলগুলো এঁকে নিচ্ছি কটা? ৩-৪ টে আমি করে দেব ঠেসমূল। দেখো ৩-৪ টে আমি কিন্তু ঠেসমূল অঙ্কন করে দিলাম। আর এইদিকে রয়েছে কি এইগুলো? এগুলো রয়েছে শ্বাসমূল। দেখো এদিকে এগুলো রয়েছে শ্বাসমূল। এগুলো রয়েছে শ্বাসমূল, দেখে নাও। এগুলো রয়েছে তোমাদের শ্বাসমূল। তো এগুলো ২ একটা শ্বাসমূল তোমরা করে দিলে। বোঝা গেল? এটা হলো তোমাদের আ লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত কিন্তু বৈশিষ্ট্য। বোঝা গেল? এরপরে চলো তোমাদের রয়েছে পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে জাঙ্গল উদ্ভিদ বা মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। দেখো এবং পরিবেশের সঙ্গে তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। মরু উদ্ভিদ বা দেখো ২ একটা তোমরা কাঁটা জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, যে সমস্ত কাঁটা জাতীয় উদ্ভিদগুলো রয়েছে, ফণিমনসা রয়েছে, সেই ধরনের ফণিমনসা ২ একটা করে দিলে। কাঁটা জাতীয় ২ একটা ফণিমনসা তোমরা কিন্তু অঙ্কন করে দিলে। এদের অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা ২ একটা অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা করে দিলে। ঠিক আছে? তোমরা জানো যারা ভালো অঙ্কন করতে পারো, তারা তারা তো জানো ফণিমনসা কিরকম আঁকতে হয়। ঠিক আছে? এগুলো কাঁটা জাতীয় উদ্ভিদ, ফণিমনসা। ঠিক আছে? এই ধরনের উদ্ভিদ কিন্তু আ জাঙ্গল উদ্ভিদ। ঠিক আছে? জাঙ্গল বা মরু উদ্ভিদ। ওকে। আরো তোমরা অনেক রকম আঁকতে পারো। অনেক রকম দেখা গেল অনেক রকম উদ্ভিদ রয়েছে যেগুলো এটাও কিন্তু ফণিমনসা মানে কাঁটা জাতীয় রয়েছে, ক্যাকটাস জাতীয় রয়েছে। এরকম উদ্ভিদ কিন্তু রয়েছে। ক্যাকটাস তোমরা পুষ্প মেলায় গেলে কিন্তু বুঝতে পারবে। পুষ্প মেলায় কিন্তু এরকম দেখা যায় অনেক ক্যাকটাস রয়েছে। ঠিক আছে? অনেক ক্যাকটাস কিন্তু এরকম দেখা যায়। এরপরে চলো রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোয়েশ্চেন আ তোমার আম আ তোমার চিত্র কোন চিত্র নেই। এরপরে অর্থনীতি ভূগোলের ক্ষেত্রে দেখো নেই। তারপরে কৃষি ক্ষেত্রেতে রয়েছে দেখো দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ কি? এই কোয়েশ্চেনটা একটু দেখে নাও। দক্ষিণ ভারত বলতে কিন্তু আমরা বুঝি ভারতবর্ষের দেখো দক্ষিণ ভারত। আমি এখানে অঙ্কন করে নিচ্ছি দেখে নাও। দক্ষিণ ভারত। ঠিক আছে? দক্ষিণ ভারত বলতে আমরা জানি তামিলনাড়ু রয়েছে, কর্ণাটক রয়েছে। ঠিক আছে? দেখো, আমি চিত্রটা একটু তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে চিত্র অঙ্কন করলাম আমি তোমাদের অনলি দক্ষিণ ভারতটি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। তোমরা একটু ফলো করো, একটু ফলো করো। অল্প একটু মানে জায়গার সংখ্যা কম। তাই তোমাদের একটু প্রবলেম হচ্ছে অঙ্কন করতে আমার একটু প্রবলেম হচ্ছে। দেখে নাও। দেখো, এই যে ভারতের মানচিত্রের ক্ষেত্রে তোমরা এটা করবে দক্ষিণ ভারত। এই যে কর্ণাটক রয়েছে, এই কর্ণাটক এই অঞ্চলটি কি হয়েছে বলতো? এই অঞ্চলটি কফি উৎপাদনের এগিয়ে কেন? তোমরা এই জায়গাটি কিন্তু লোকেশন কিন্তু তোমরা মার্ক করে দিলে। এই লোকেশন তোমরা মার্ক করে দিলে। এই পর্যন্ত দিলেও কোনো প্রবলেম নেই। এই পর্যন্ত দিলেও কোনো প্রবলেম নেই। তবে এই অঞ্চলটি তোমরা কিন্তু মার্ক করে দিবে। তার মানে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তোমাদের চিহ্নিত করা হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন? শ্রীলঙ্কা। তোমরা শ্রীলঙ্কা দেখো এরকম কেউ যদি পারো এরকম তোমরা অঙ্কন করে দিলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দেখো শ্রীলঙ্কার মধ্যভাগ কিন্তু উচ্চ ভূভাগ রয়েছে।
উচ্চ পার্বত্য অঞ্চল রয়েছে, উচ্চ ভূভাগ রয়েছে। আর সমুদ্রের যে তীরবর্তী, সেই তীরবর্তী অঞ্চলে কিন্তু লবণাক্ত মৃত্তিকা রয়েছে। সেই লবণাক্ত মৃত্তিকায় দেখো, লবণাক্ত মৃত্তিকা তোমরা জানো নারকেল চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তো সেই সেই জায়গাগুলো তোমরা কিন্তু মার্ক করে দেবে। শ্রীলঙ্কা এবং বক্সের মধ্যে রেখে দেবে। বক্সের মধ্যে রেখে তোমরা বলবে যে শ্রীলঙ্কায়, হ্যাঁ, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে বিখ্যাত, বা শ্রীলঙ্কা নারকেল চিত্র। এখানে লিখবে চিত্র শ্রীলঙ্কার নারকেল উৎপাদক অঞ্চল। তার মানে এটা অন্য কালি দিয়ে তোমরা করে দেবে। শ্রীলঙ্কার নারকেল উৎপাদন। এরপরে চলো রয়েছে তোমাদের ১০ম অধ্যায় শিল্প। শিল্পের মধ্যে রয়েছে ভারতের, পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো পশ্চিম ভারত বলতে তোমরা এই অঞ্চলটি তোমরা মার্ক করে দেবে পরীক্ষার সময়। এই অঞ্চলটি তোমরা মার্ক করে দিবে। ঠিক আছে? এই অঞ্চলে তোমরা মার্ক করে দিয়ে এখানে লিখবে দেখো থানে, থানে লিখবে ট্রম্বে রয়েছে। এটা ট্রম্বে, এটা থানে রয়েছে। ঠিক আছে? এটা কয়ালি রয়েছে, এটা ভাদোদরা রয়েছে। এটা কয়ালি, এটা কয়ালি, এটা রয়েছে ভাদোদরা। ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখে করবে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা পশ্চিম ভারত। তাহলে মানে পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার বা উন্নতি লাভের কারণ কি? তোমরা চিত্র দেখিয়ে দিলে। এরপরে রয়েছে দেখো তোমাদের পূর্ব ভারতে, পূর্ব, পূর্ব এবং মধ্যাঞ্চলে। মধ্যাঞ্চল মানে মধ্য ভারতে। পূর্ব এবং মধ্যাঞ্চলে বা মধ্য ভারতে। বস গেমিং কি হয়েছে বলো? দেখো প্রবলেম কোথায় আমাকে একটু উল্লেখ করে দাও, নাম মেনশন করে দাও। কে কি বলছে আমাকে একটু নাম মেনশন করে দাও। আমাকে নামটা একটু কমেন্ট করে দাও, কারণ আমাদের ইউটিউব থেকে একটা সিস্টেম আছে। ইউটিউব থেকে যারা নেগেটিভ কমেন্ট করবে, উল্টাপাল্টা বলবে, তাদের কিন্তু আহ, তাদের একটা সিস্টেমে একটা কাজ করা যায়। ঠিক আছে? তাদের বিরুদ্ধে ক্লেম করা যায়। আমাকে একটু নামটা মেনশন করে দাও, হ্যাঁ। আমাকে একটু নামটা মেনশন করে দিও। ঠিক আছে? সবাই নামটা মেনশন করে দেবে যে নেগেটিভ কথাবার্তা বলবে। দেখো, তার মানে দেখো ভারতের পূর্ব ও বা মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? দেখো ভারতবর্ষে এত জায়গা থাকতে, ভারতবর্ষে এত বিশাল সপ্তম পৃথিবীর আয়তনের দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ সপ্তম। এত জায়গা থাকতে কেন ভারতবর্ষের পূর্ব এবং মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে? কুলটি, বার্নপুর, রাউরকেল্লা, ঠিক আছে? এই যে রয়েছে বোকারো, এই অঞ্চলে কেন ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে? ওকে, ওকে। ঠিক আছে? তো আমি দেখে দিচ্ছি, দেখো তোমাদের রয়েছে, এই যে আমি চিত্র এঁকে দিচ্ছি। তোমরা এই চিত্রটা একটু ফলো করো। এই চিত্র একটু ফলো করো। দেখেছো? তো এই ভারতবর্ষের ক্ষেত্রে দেখো, ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে কুলটি, এখানে রয়েছে কুলটি, বার্নপুর, রাউরকেল্লা, দুর্গাপুর, বোকারো, এই যে এই অঞ্চলটি তোমরা এরকম করে দেবে কিন্তু। এই অঞ্চলটি কুলটি, বার্নপুর, দুর্গাপুর আর রাউরকেল্লা, এই অঞ্চলটি লৌহ ইস্পাত শিল্পে মানে কেন্দ্রীভবনের কারণ কেন ঘটেছে, সেই কারণগুলো তোমাদের লিখতে হবে। তোমাদের প্রথমে লিখতে হবে কাঁচামালের সহজলভ্যতা, তারপরে লিখতে হবে পর্যাপ্ত পরিমাণে জলের যোগান, তারপর লিখতে হবে রেলপথের সুযোগ সুবিধা, তারপর লিখবে তোমরা মানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের সরবরাহ, তারপরে লিখবে আম পরিবহনের সুযোগ সুবিধা রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের সুবিধা রয়েছে, ঠিক আছে? সুলভ শ্রমিক রয়েছে, এগুলো তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? তো চলো, এরপর রয়েছে দেখো তোমাদের আ রয়েছে একদম একাদশ অধ্যায়। কোন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? দেখো পার্বত্য অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। ধরো এটা রয়েছে সমোন্নতি রেখা। এইরকম তোমরা কিন্তু করবে। সমোন্নতি রেখা রয়েছে পার্বত্য অঞ্চলে। ঠিক আছে? এই সমোন্নতি রেখা বরাবর দেখো ২-১টি ঘর কিন্তু এখানে ২-৪ টি ঘর গড়ে উঠবে। বন্ধুর ভূপরে এখানে ২-৪ টি ঘর গড়ে উঠবে। এখানে ২-৪ টি ঘর গড়ে উঠবে। এখানে ২-৪ টি ঘর গড়ে উঠবে। এরকম কিন্তু বন্ধুর ভূপ্রকৃতির জন্য কিন্তু এরকম প্রবলেম হচ্ছে পার্বত্য অঞ্চলে। ঠিক আছে?
তো এগুলো কি বলতো? এগুলো হলো পার্বত্য অঞ্চলে এরকম জনবসতি কিন্তু দেখা যায়। ঠিক আছে? অথবা তোমরা লিখতে পারো এরকম করে করতে পারো পার্বত্য অঞ্চলে কিন্তু এরকম করে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে? এরকম করে ২-৪ টি করতে পারো। এখানে ২ টো, এখানে ২ টো, এখানে ২ টো। এরকম পার্বত্য অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত জনবসতি কিন্তু গড়ে ওঠে। এরপরে রয়েছে রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ। রৈখিক মানে দেখো রেল লাইন। তা কোন রেল লাইনের দুপাশে কোন রেল লাইন দেখো কোন রেল লাইন তুমি রেল লাইন অঙ্কন করলে এই রেল লাইনের দুপাশে দেখো বসতি গড়ে উঠবে। এটা রৈখিক জনবসতি বা দণ্ডাকৃতি জনবসতি। দেখে নাও রেল লাইনের দুপাশে এই ধরনের জনবসতি গড়ে উঠবে। অথবা তুমি সিঙ্গেল রেল লাইন দিতে পারো। এই রেল লাইনের দুপাশে কিন্তু জনবসতি তুমি দেখিয়ে দিলে। দুপাশে জনবসতি তুমি দেখিয়ে দিলে গড়ে উঠলো। ৪ কোণা করে করবে। প্রত্যেকটি কিন্তু ৪ কোণা আয়ত আকারে অঙ্কন করবে। ঠিক আছে? এটা আর কোন তুমি নদীর দুপাশে, কোন নদীর দুপাশেও কিন্তু রৈখিক জনবসতি গড়ে ওঠে। কোন নদীর দুপাশে কিন্তু রৈখিক জনবসতি গড়ে ওঠে। বোঝা গেল? এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি পরীক্ষায় কিন্তু দেওয়ার মতো এবং দিতে চলছে। দেখো আ ভারতের পরিকল্পনা, দেখো ভারতের পরিকল্পনা অঞ্চল এই হলদিয়া বন্দর। দেখো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো কি, কি? অথবা এর ২ টি গুরুত্ব বিশ্লেষণ করো। অথবা বলতে পারে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? দেখো তোমরা কিন্তু চিত্র অঙ্কন করে দেবে। তোমরা কিন্তু চিত্র অঙ্কন করবে এখানে। দেখে নাও। তোমরা এখানে ১ম এ একটি লাইন টানবে দেখে নাও। একটি লাইন টানবে। একটা লাইন টেনে একটা চিত্র অঙ্কন করে দিলে। তোমরা এখানে একটা লাইন টেনে দেবে দেখো এখানে। এখানে একটা লাইন টেনে দিলে। লাইন মানে এটা নদীর তীরবর্তী অঞ্চল। এখানে ইউ আকৃতি করে দিলে, এখানে ইউ আকৃতি করে দিলে। এখানে একটা দ্বীপ অঙ্কন করে দিলে। একদম তোমাদের মনের মতো একটা দ্বীপ অঙ্কন করে দাও। এরপরে রয়েছে দেখো এই যে নদী। এটা কিন্তু রয়েছে নদী। এটা কিন্তু রয়েছে নদী। নদীর এই জায়গাটা রয়েছে কিন্তু হলদিয়া। ঠিক আছে? দেখে নাও এটা কিন্তু রয়েছে হলদিয়া। ঠিক আছে? এটা কিন্তু রয়েছে হলদিয়া আর এখানে রয়েছে কিন্তু কলকাতা। ঠিক আছে? এখানে রয়েছে কিন্তু কলকাতা। তার মানে বলতে পরীক্ষার সময় বলবে যে হলদিয়া দেখো, হলদিয়া মানে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দর কেন গড়ে উঠেছে? এই চিত্র তোমরা সহজ করে এঁকে দেবে। তার মানে আমি আমার মাথার উপর একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকম অঙ্কন করবে। এরকম একটা পাড় দিয়ে দিলে, তারপরে এখানে ইউ আকৃতির একটা উপত্যকা দিয়ে দিলে ইউ আকৃতির। তারপরে এখানে দিয়ে দিলে কলকাতা। দেখো, 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 দেখে নাও। দেখে নাও আমি কি করে অঙ্কন করছি। এখানে একটা দ্বীপ দিয়ে দিলে দ্বীপ। ঠিক আছে? এখানে একটা দ্বীপ দিয়ে দিলে এরপর এখানে কি করবে? এখানে তোমরা দিয়ে দেবে দেখো, এখানে দিয়ে দেবে তোমরা একটা হলদিয়া। এখানে লিখবে হলদিয়া আর এখানে লিখবে তো কিন্তু তোমরা কলকাতা। তাহলে তার মানে এটা কিন্তু নদী। এটা কিন্তু নদী, এটা কিন্তু নদী। ঠিক আছে? তো এরকম একটা চিত্র তোমরা কিন্তু পরীক্ষার সময় অঙ্কন করে দেবে। আর পারলে তোমরা বক্স করে দিয়ে এসো। কোন অসুবিধা নেই। তোমরা কিন্তু পারলে বক্স করে দিয়ে এসো। হ্যালো? ঠিক আছে। আমি লাইভে আছি তো। তোমাকে লাইভ ক্লাস শেষে আমি দিচ্ছি। তো বোঝা গেল? এই যে তোমাদের রয়েছে এই যে চিত্র, এই চিত্র তোমরা অঙ্কন করে দেবে। কোন প্রবলেম নেই। এটা একটা দ্বীপ, সা ঠিক আছে? সাগর দ্বীপ। এটা তোমরা লিখে নিতে পারো সাগর দ্বীপ। এখানে সাগর দ্বীপ লিখে দিলে। এখানে তোমাদের রয়েছে কাকদ্বীপ। এখানে কাকদ্বীপ লিখে দিলে। এটা সাগরদ্বীপ, কাকদ্বীপ লিখে দিলে। এটা হলদিয়া বন্দর রয়েছে। এটা কলকাতা বন্দর রয়েছে। তো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। আর রয়েছে তোমাদের বেঙ্গালুরু। বেঙ্গালুরু আ ল আ ইলেকট্রনিক শিল্পে উন্নতি লাভের কারণ কি? বেঙ্গালুরু। তোমরা জানো বেঙ্গালুরুটি কোথায় রয়েছে? সে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে বেঙ্গালুরু রয়েছে। বেঙ্গালুরু দেখো আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু তোমার লৌহ ইস্পাত মানে ইলেকট্রনিক শিল্পে উন্নতি লাভের কারণ কি? এই অঞ্চলটা তোমরা কিন্তু দেখিয়ে দিলে। তো আর প্রিয় শিক্ষার্থী তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে এই লাইভের শেষে আমাকে একটু জানিয়ে দিও। ঠিক আছে? তো আমি তাহলে তো বুঝতে পারবো। তো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে এই লাইভের শেষে তোমরা জানিয়ে দিও। তাহলে সেই কমেন্ট গুলো কিন্তু অবশ্যই থেকে যাবে।
আর তোমাদের কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। আর বাকি সাজেশন যেটি লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেটি কিন্তু একটু পরে তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। আর সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে তোমাদের কোন বিষয় কে পড়াশোনা করবে, কোন বিষয় নিয়ে পড়লে তোমরা সামনের দিকে এগোতে পারবে বা উচ্চ মাধ্যমিক পরে তোমাদের ভবিষ্যৎ কি আছে কিংবা উচ্চ মাধ্যমিক পরে কর্ম লাইনগুলো তোমার কর্মঠলের যে লাইনগুলো রয়েছে, ঠিক আছে? সেই লাইনগুলো কি আছে বিভিন্ন শিক্ষকের দ্বারা কিন্তু সেগুলো তোমাদের সামনে সেইসব বিষয়ে আলোচনা করা হবে। অবশ্যই তোমাদের কালকে পরীক্ষা দিলে ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের।